তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব। আমি একটু ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে অনলাইনে এতটা অ্যাক্টিভ না। কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মেসেজ আমাকে দিচ্ছেন, আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব। গণভোট জায়েজ কিনা? গণভোট ভোট এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে। আমি গণভোটের পক্ষেই না। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনেই নির্বাচন, আর এই নির্বাচনে অন্যান্য নির্বাচন থেকে আলাদা হতে যাচ্ছে। এই নির্বাচনে থাকছে গণভোট। আজকের এই ভিডিওতে আমরা জানবো গণভোটে আপনি হ্যার পক্ষে ভোট দিবেন নাকি গণভোটে আপনি নার পক্ষে ভোট দিবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব। আমি একটু ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে অনলাইনে এতটা অ্যাক্টিভ না। কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মেসেজ আমাকে দিচ্ছেন, আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যেহেতু আপনার অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, তাই আমার একটা নৈতিক দায়িত্ববোধ আছে বা নৈতিক দায়িত্ব আছে আমার সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা বলা। বিস্তারিত আমি এই মুহূর্তে যেতে পারবো না, আমি আবারও বলছি আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে, বাট তারপরে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। দেখেন, আপনার আমাদের জুলাই সনদে 84 নাম্বার ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার, মানে যে ক্ষমতায় আসবে, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে। আচ্ছা ভাই, জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি, এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই? এটা সম্পর্কটা কি? এটা রিলেশনশিপটা কোথা থেকে আসলো? মানে আমরা কি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি? এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, ইটস অল ফাইন। বাট আমি যদি আপনাকে দেখাই যে এটার মধ্যে কি আছে বা কেন তারা এটা ইনক্লুড করতে চাচ্ছে। এই যে দেখেন, সরাসরি বলা আছে যে তারা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি রাইট বাস্তবায়ন করবে। সো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই সনদটা বাস্তবায়ন করবেন, তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে, এখন তো আপনার এলজিবিটি কিউ বাস্তবায়ন করতে হবে। এবং এটা শুধু এই বিষয় না, আর অনেক বিষয় আছে এই সনদে। বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যু যে ওপেন সোসাইটি কোথা থেকে আসলো ভাই? আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনিও করেন নাই, কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে। এটা তো মানে ইটস অন ইউর ফেস, আমি তো স্ক্রিনে দেখাইতে পাচ্ছি। আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি নিজে যে সার্চ দেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জুলাই সনদে আছে কিনা, থাকলে এটার মধ্যে এলজিবিটি কিউ আছে কিনা। দেখেন, ডোনাল্ড ট্রাম্প উনি সবার জন্য খারাপ আর ওনার দেশের জন্য ভালো। উনি দেশকে ডেভেলপ করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিল ক্ষমতায় এসে, এই ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুসিভিটি, এইগুলো যারা বিশ্বাস করে, এলজিবিটি কিউ, সবগুলোকে বন্ধ করছে। কারণ সে জানতো একটা দেশকে স্টেবল করতে হলে, একটা দেশকে ভালোভাবে ডেভেলপ করতে হলে এগুলো থামাতে হবে, এবং তিনি তাই করলেন। তো কাজে আমাদের দেশ আবার একটু অ্যাডভান্সড, তারা আবার এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সেগুলি সংবিধানে একদম ঢুকিয়ে দিচ্ছে। কারণ সংবিধানে যদি ঢুকে এটা চলে আসে, তাহলে সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তাই না? মানে সংবিধান হচ্ছে দ্য হাইয়েস্ট নর্ম দেশে। তো এর নিচে যেগুলি আইন হচ্ছে, তাহলে সেগুলি তখন ওটার ভ্যালিডিটি কোয়েশ্চেন আপনি করতে পারবেন, বিকজ সুপ্রিম নর্মের থেকে তো নিচের লগুলি তো তখন আর মানে উইক নর্ম। তখন ওই লগুলি সংবিধানের উপর পয়েন্ট করা যায় যে আপনি তো সিগনেচার করছেন, সো দেয়ার ফর আপনার যে আইনগুলো আছে এগুলোর বিরুদ্ধে সেগুলো চেঞ্জ করতে হবে। তো এইরকম একটা এজেন্ডা তাদের আছে, এবং ওটা অনেকে হয়তো বা জানে না। না জেনে দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই অনেকে, প্রত্যেকটা ইসলামিক দলই এটার পক্ষে বা এই জুলাই সনদের পক্ষে কাজ করছে, এমনকি সব দলই করছে এখন। এটা তো আর অস্বীকার করার কিছু নাই, প্রত্যেকটা দলই এটার পক্ষে করছে। এবং আমার ওনারা সবাই পড়ে করেছে কিনা, এগুলো দেখে করেছে কিনা আমি জানা নেই, আমি মনে করি তারা দেখে করেনি। তবে একটা জিনিস হচ্ছে, আপনারা যারা হ্যাঁ না ভোট দিবেন বা আমাকে যারা জিজ্ঞেস করছেন, আপনারা কি একবার জুলাই সনদে কি কি আছে সেটা পড়ে দেখেছেন? এই যে ওপেন গভর্নমেন্ট সোসাইটিতে যোগ দিবে, এটা আপনাদের চোখে আসছে নিশ্চয়ই। যারা পড়েছেন, যারা পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা তাদের চোখে আসছে। আপনি কি ঢুকে এটা সার্চ দিয়েছেন? আপনারা এটা করেন নাই, এবং এইটার অ্যাডভান্টেজই তারা নেওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে দেশ, আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু এইটার সাথে, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে এসে যদি আমাকে তো জবাই করবে, এটা তো শিওর, আপনাকেও করবে, বা আমাকে তো সব আপনার আগে করবে। তো এইটা যদি তারা করতে চায়,
তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে 1 সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে। সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না, এটার কোনো সম্পর্ক নাই। আরও বলা হচ্ছে আপনার যে দুইবার প্রাইম মিনিস্টার হলে সামহাও মানে স্বৈরাচার থেকে আসবে না, লাইক যেমন রাশিয়ার ক্ষেত্রে আছে। রাশিয়ার মানে একটা প্রাইম মিনিস্টার দুইবার হতে পারে না যতটুকু আমার জানা। তো এটা কি পুতিনকে প্রিভেন্ট করেছে, যে 40 বছর ক্ষমতায় থাকার থেকে প্রিভেন্ট করেছে? করে নাই। তো এগুলি মূলাধার না, এগুলা তাদের এজেন্ডা না, তাদের এজেন্ডা হচ্ছে এসব। আমি এবার দেখেন শিক্ষা আইন, মানে আপনি যে হ্যাঁ ভোট দিবেন এটার মাধ্যমে যে নতুন শিক্ষা আইনে ইন্ট্রিম সরকার লাস্ট কাজ করে যেটা যাচ্ছে, সেইখানেও দেখেন এগুলি ইনক্লুসিভ কথা লিখছে। তাদের উদ্দেশ্যটা কি এটা তো ক্লিয়ার, এই যে ইনক্লুসিভ বড় করে লিখছে ইনক্লুসিভ। এখন ইনক্লুসিভ কথা আপনার কাছে মনে হচ্ছে ইনক্লুসিভ হচ্ছে একটা জিনিস, বাট এটা ইনক্লুসিভ সবাইকে মিলেমিশে, সেটা তো ভালো কথা। বাট এর আসল উদ্দেশ্য কি সেটা হচ্ছে, সেটা আপনি আমার থেকে শুনবেন না, আপনি শায়েখ আহমদুল্লাহ ওনার বক্তব্য থেকেই শুনেন। কারণ আমার কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না, আমি না হয় একটু বেশি বলে ফেলতেছি। তা শায়েখ আহমদুল্লাহ কি বলে এটা আপনি একটু দেখেন। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কেনা চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালিসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটাই হচ্ছে জুলাই চার্টারের একটা এজেন্ডা। আরও অনেক এজেন্ডা আছে, সেগুলি আলাদা আলাদা করে আসলে এই মুহূর্তে বলার ইচ্ছা নেই। কিন্তু আরেকটা বিষয় যেটা আপনি দেখেন যে তার এই জুলাই সনদের মূলনীতির মধ্যে কি কি আছে আমরা একটু যদি দেখি। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস, তাই না? সোশ্যাল জাস্টিস। এখন সোশ্যাল জাস্টিস কি জিনিস এটা আপনারা কারা বোঝেন? মানে এটা কি আপনারা কখনো সার্চ দিয়েছেন? মানে সোশ্যাল জাস্টিস কি, মানে এটা আবার কি জিনিস? হিউম্যান ডিগনিটি কি জিনিস, মানব, এগুলো প্রত্যেকটা কথাই সুন্দর, বুঝছেন না? এবং সেকুলারিজম যখন আপনাকে 71-এর পরে আপনাকে বলছে সেকুলারিজম, আপনি মনে করছেন সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, রিলিজিয়ান নিউট্রাল, এটা তো ভালো কথা, আমরা এটা তো অ্যাগ্রি করেছি। করার পর কি হলো? আপনাকে এই সেকুলারিজম দিয়ে আপনাকে মানে আপনার নেক্সট 40 ইয়ার্স আপনাকে জুলুম করা হয়েছে সেকুলারিজম দিয়ে। তো একইভাবে আমরা যদি দেখি এই জুলাই চার্টারে যে ফান্ডামেন্টাল যেগুলি মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলি আছে, এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসে কি আছে, এইখানে আছে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। তো এইটা বাংলাদেশের মানুষ মানে সোশ্যাল জাস্টিস কোত্থেকে পাইলো, এটার ভিতরে কি আছে, সেগুলি আসলে মানুষ ক্লিয়ার না। তো এটা যদি আমাদের ক্লিয়ার করতে হয়, এটা আপনাদের একটা, আমি মানে যেহেতু এই বিষয় নিয়েই কথা বলছি আজকে, এই বিষয়টাই ফোকাস থাকি, তাহলে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস যদি করি, এই যে আমরা সোশ্যাল জাস্টিস দেখি, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন ডাজ সোশ্যাল জাস্টিস হ্যাভ এনিথিং টু ডু উইথ এলজিবিটি, হ্যাঁ, তাহলে তারা অ্যান্সারটা কি দিবে সেটা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে social justice is an umbrella term that includes LGBTQ rights, radical justice, gender equality, হ্যাঁ এই ইত্যাদি। জেন্ডার ইকুয়ালিটি এবং LGBTQ রাইটস দুটাই এই সোশ্যাল জাস্টিসের আমব্রেলার মধ্যে তারা ফেলে দিতে, এবং এটা দেশের মূলনীতির মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করছে। তারপরে হচ্ছে হিউম্যান ডিগনিটি, আরেকটা খুব সুন্দর কথা, কিন্তু হিউম্যান ডিগনিটি বলার ডিফিনিশন কি, মানবিক মর্যাদা মানে কি বোঝায়, এটা নিয়ে তো ইমানুয়েল কান্ট সে কথা বলেছে। এখন ইমানুয়েল কান্টের ফিলোসফি আপনি তো জানেন না, এটাই তারা আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে। তো এগুলি আরও অনেক বিষয় আছে, আজকে আর এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবো না। বাট একটা জিনিস আমি বুঝতে পারি না, সেটা হচ্ছে ইসলামিক দল যারা ইসলামিক দল, যতগুলো ইসলামিক দলই আছে, তারা মূল নীতিতে ইসলাম ওয়ার্ডটা আনতে পারে নাই বা চায় নাই।
সেটা সেটা কিরকম কথা? মানে আপনার মূলনীতিতে ইসলাম থাকলে বাকি সব নর্ম এটা ক্যান্সেল আউট হয়ে যায়। মূলনীতিতে ইসলাম থাকলে বাকি যেগুলো নর্ম আছে সেগুলা, বিকজ ইসলাম তখন সুপ্রিম নর্ম হয়ে দাঁড়ায়, মেজরিটি মানুষ মুসলিম, তাই ইসলামটা সুপ্রিম নর্ম হয়ে দাঁড়ায়। সেইটা আমরা কেউ আনার চেষ্টা করি নাই বা আনি নাই, তারপরে এগুলো আনতেছি, তাহলে তো আসলে কি হবে সেটার আপনি একটা, মানে আপনাকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে এটার ফলশ্রুতিতে কি। আমরা শুনছি যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। দেশ চলবে। তো জুলাই সনদের সাথে তো ইসলাম কায়েম বিষয়টা আসলে ডিফারেন্স আছে অনেক সেখানে। ক্ষেত্রে ডিফারেন্স আছে, So, অনেক ক্ষেত্রে আছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মানে জুলাই সনদের এন্ড দেয়ার রাইট, জুলাই সনদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ওনারা একটু ভদ্র হয়ে বললো যে অনেক ক্ষেত্রে ডিফারেন্স আছে। ডিফারেন্স না, কোনো সম্পর্কই নাই, বিকজ আপনি ইসলাম কথাটাই আনেন নাই। তো অলরেডি সেকুলাররা বলা শুরু করেছে যে জুলাই সনদের সাথে ইসলাম নাই। সামনে কি বলবে যে জুলাই আপনারা মানুষ, বেশিরভাগ মানুষ জুলাই সনদ চেয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, যার কারণে এর ভিত্তিতে এখন দেশ চলবে, মানুষ তো ইসলাম চায় নাই। অলরেডি বলা শুরু করেছে, সামনে আরও বলবে কিচ্ছু ইসলামের কোনো কাজ করতে পারবেন না, এলজিবিটি এগুলি ইত্যাদি যেগুলা দেশ ধ্বংস করে সেগুলি আপনারা বাস্তবায়ন, মানে সেকুলারদের করারকে সহযোগিতা করবেন। আমরা যেখানে জানি নন সেকুলাররা, যারা এই মানে সেকুলারিজম বা এই ধরনের বিকৃত ফ্যাসিস্ট আইডিয়ার সাথে তারা জড়িত, তারা মূলত এই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে। একই সাথে চাচ্ছে হচ্ছে ইসলামপন্থীরা, মানে যেখানে দাজ্জাল যেটা চায় সেটা যদি আমরাও চাই তাহলে তো কোথাও কোনো একটা গলদ আছে। দাজ্জাল তো ভুল হবে না, আমরাই তাহলে ভুল, কারণ মানে কেন আমরা চাবো, তাই না? তো এনিওয়েজ, আমি আসলে অন্য কাজ নিয়ে একটু ব্যস্ত, আমি এগুলো নিয়ে আর কথা বলতেও চাই না। আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন। জি, আসসালামু আলাইকুম। আমি গণভোটের পক্ষেই না। বাংলাদেশে এখন সংস্কারের চেষ্টা হচ্ছে না, কথা বলেন, কিন্তু সফল হয়েছে? এই সংস্কার হইতে গণভোট লাগবে। গণভোট কবে? নির্বাচনের দিনে। হ্যাঁ জয়যুক্ত হইলে সংস্কার, না জয়যুক্ত হইলে সনদ বাতিল। তা এই ব্যাপারে তো আমার বক্তব্যগুলো রাজনৈতিক বক্তব্য আমার শুনছেন না, পিআর নিয়ে, গণভোট নিয়ে। আমি গণভোটের পক্ষেই না। তার একটাই কারণ, গণভোটকে সমর্থন করতে পারছি না আমি এই জন্যে, এই যে সনদটা আছে না, যেটা বৈধতা পাবে গণভোটে, কথা বলেন। বাংলাদেশ সংবিধানে ৫ম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ৩০শে মেতে গণভোট করছিলেন। গণভোট করে প্রেসিডেন্ট জিয়া একটা ভালো কাজ করছিলেন, খুব ভালো কাজ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লিখেছিলেন। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। আমি দোয়া করি এই ভালো কাজটার কারণে অন্তত জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। এখন যদি বর্তমান যে সনদ, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা বাদ দেওয়া হয়েছে। এখন যদি গণভোট বিজয়ী হয়, তখন আগামীর সংসদে যদি সংবিধান সংস্কার হয়, এই কথাটাকে আর রাখা যাবে না। এখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথা সংবিধান থেকে বাদ দেবার জন্য কোনো মুসলমান কি গণভোটে যাইতে পারে? হ্যাঁ ভোট দিতে পারে? এই জন্য আমি গণভোটের বিপক্ষে। আমার পলিটিক্যাল কোনো ইন্টেনশন নাই। আমার কথা হচ্ছে মানুষের আকীদা ঠিক রাখতে হবে, কথা বুঝছেন ভাই? তাহলে সংস্কার তো কিছুই হয় না। সংস্কার কিভাবে হবে? আগে তো মানুষ ঠিক করতে হবে। সংবিধান ঠিক করলে করেন, মানুষ ঠিক করেন। মানুষকে ঠিক করতে তাকওয়ার কোনো বিকল্প নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা বলেন? এটা আমরা করতে পারছি? কিছুই তো পারি নাই ভাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষায় পড়াশোনা করে কেউ আল্লাহওয়ালা বুজুর্গ হয়, বিজ্ঞানী হয়? কিছুই তো হয় না। কিন্তু অপশন যখন দুটো আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে, নাহলে তো আর দরকার নাই ভোটের। হ্যাঁ না, দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে আর হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা, একটা বোঝার জন্য একটা প্রশ্ন আপনি করলেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? টিক চিহ্ন দিবেন, আপনি হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ।
ঠিক আছে? বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না? কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না? কি বলবেন? ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী। কি বলবেন আপনি কোন? তো এখানে যে এরকম করে রেখেছে 5-6টা জিনিস, আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলোকে কি বলবেন? কেন অপশন নাই কেন? 5টাকে আলাদা আলাদা ভোট নেন। আপনাদের কি কি সিলের টান পড়ছে না কালি কাগজ না কিসের টান পড়লো? 6টা জিনিসের উপর একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কটা? মোট কটা? 5টা? 8টা? আচ্ছা যাই হোক, যে কটার উপরেই সবগুলোর উপর হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না? কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মুসিবতে ফেললেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটা দিত হ্যাঁ, একটা দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে নাও বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত ভালো না থাকে, কিসমতও ভালো না, নিয়তও ভালো না, এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও, কাজ হবে না, কাজ হবে না। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশাওয়ারা করেন। গণভোট, ভোট তো হতেই পারে। ভোটটা কি এমন জায়গায় হতে হবে, শর্ত আছে, যে জায়গায় ইসলাম অনুমোদন এর মধ্যে নির্ধারিত করে নাই, কথা বুঝছেন? এখন যদি গণভোট দেয়, খেয়াল করেন যে আমরা 500 আসনের মেয়েদের জন্য 5টা আসন করবো, গণভোটে জায়েজ আছে এটা চাওয়া? এটা জায়েজ করতে পারে? মেয়েদের কোনো আসন নাই সংসদে, এটা শরীয়তে নির্ধারিত জিনিস। মেয়েদের কোনো আসন সংসদে আল্লাহ রাসূল দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, আবু বকর দেন নাই, ওমর দেন নাই, ওসমান দেন নাই, আলী দেন নাই। খেয়াল করেন জিনিসটা। আপনি এখন 500 আসনের জন্য গণভোট চাচ্ছেন, কথা বুঝতে পারছি? এখানে গণভোট চাওয়া যায় নেই, দেওয়াও যায়, গণভোট জায়গা না, বুঝছেন কথাটা? আরেকটা যদি চায়, সেটা কি, যে আমরা এখন এই যে ক্ষমতায় যায়, হ্যাঁ, মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করব, হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্রপ্রধান হইতে পারবে, সবাই আমার সাংসদ হইতে পারবে, তাহলে গণভোট চাওয়া যায় না। কারণ সংসদে ইমানদারের উপর দিবে, কাফেরের উপর দিবে, কথা বলছেন কিনা? এই যে সিস্টেমটা চালু আছে, এটা ইসলামিক না। আপনি এখানে কি জন্য ভোট দিতে পারবেন? ভোট তো দেয়, ভোট মানে মত দেওয়া যায় আছে, কিন্তু কিসের মত দিচ্ছেন তাকে দেখতে হবে, বুঝছেন কিনা কথাটা? আপনার প্রতিনিধি বানাতে পারেন, ধরুন একজন মেম্বার বানাইতে পারেন আপনাদের এলাকা, কিন্তু মেম্বার যদি নারীরই বানান, জায়েজ হবে না। পার্থক্য হচ্ছে আপনি আমাদের জিনিসটা জায়েজ আর না জায়েজের ভিতরে আমাদের ঢুকাচ্ছেন, জায়েজের মাসে ঢুকাচ্ছেন কেন বলেন তো? দেখতে হবে যে আপনার জায়েজের যে জায়গাটা, এটা আসে না এখনো। এখন আপনি কি করবেন? এটা বলতেছি, এখন কি করবেন? এখন যেটা দরকার এটা হচ্ছে, আপনি নিজে বাঁচার জন্য, ইমান বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো কিছু করেন, শরীয়ত মনে করে করবেন, দয়া করে।
শরীয়তের বিধি এটা সম্পূর্ণ উল্টা, কিন্তু আমি এখন বাঁচতে পারতেছি না, এটা কোপ দিচ্ছে, এটা কোপ দিচ্ছে, আমি কোপ থেকে বাঁচার জন্য লাঠির বাইরে খেতে রাজি আছে, ওইদিকে তোর দিলাম, কথার কথা এটা। কিন্তু আপনি জানেন যে বাঁচার পথ আছে, ভোট দিতে বাধ্য করা হয়নি, আপনি ভোট দিতে যাবেন না, আমার মতো হচ্ছে এটা কথা বুঝতে পারছি, কারণ আপনি বাধ্য নন, আপনি কেন করতে যাবেন? তারা যদি কোনো হকের কথা বলতো, একটা কথা ছিল, নাম ঢুকাইছে কি জন্য? এটা একটা নাম ঢুকাইছে, মেয়েদের যারাই বলবে নারীর ক্ষমতায়ন, তারা শয়তান। নারীর ক্ষমতার জায়গা হচ্ছে ঘর, নারীর ক্ষমতা সরকার ইয়া নয়, এই বড় বড় জায়গাগুলিতে, সরকার ইয়াগুলিতে না, বুঝলেন না কথাটা? সংসদে না, নারীর ক্ষমতা সংসদে না। সংসদে নারীদের জন্য ভিন্ন কোটা থাকতে পারে, তাদের কথা শোনার জন্য ভিন্ন একটা পরি থাকতে পারে, কিন্তু সংসদের ভিতরে নারী পুরুষ একসাথে, এটি কোন শয়তান আবিষ্কার করলো? হুজুররাও জায়েজ করে ফেলেছি, সব হুজুররা এখানে কথা বলে না কেন? কেউ মেরে ফেলবে, কেউ মারি ফেলুক, অসুবিধা, জান্নাতে যাবা, হক কথা বলতে হবে না, কেউ বলবে? সব হুজুর একসাথে হয়ে গেছে এখানে। হ্যাঁ, এতদিন যারা আমাদেরকে খারাপ বলছে, আমাদের দিন গেছে দিন যায় কইছে, বুঝলেন? বই লিখছে আমার বিরুদ্ধে এত বড়, বুঝছেন? এ দেখি এখন সোজা ঢুকছে, সে দেখি এখন ঢুকে গেছে ভাইয়া। হ্যাঁ, এখন সব হালাল জালাল হয়ে গেছে। আগে বলছিল প্রশ্ন, অসুবিধা নেই, আগে বলছিল কি, যদি দেখেন যে আমি কোনোদিন এটা গেছি তাহলে আমিও হারাম করছি, আমিও শিরক করছি, আমি কুফর করছি। এখন দেখি দিন নিজে যাইয়া সুন্দর করে এটা ঢুকে গেছে, বুঝছেন? কারো কিছু বলি নেই, নাম বলি নেই, তোমরা আমার জিজ্ঞাসা করি না নাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কারো কথা শুনে বা কারো মতে আপনি গণভোটে হ্যাঁ বা না দিবেন না, আপনার নিজের মন মতো আপনি গণভোটে হ্যাঁ বা না দিবেন, এ বিষয় নিয়ে আপনি নিজে যাচাই বাছাই করবেন, এরপরে আপনি আপনার বিবেক মতে আপনি হ্যাঁ বা না দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের মতামত জানিয়ে দিবেন, আপনারা কি গণভোটে হ্যাঁ দেবেন নাকি গণভোটে আপনারা না দিবেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।